আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটা 3 আঙুলের চোখে দেখতে না পাওয়া মেয়ে সে কিনা আয়াস রাইহানের নাগাল থেকে পালিয়ে গেল। এত বড় করে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আমি ছাড়া অন্য কারো নাম মাথায় আনা যাবে না। আমার বোঝা উচিত ছিল কিছু মানুষ ভালো কথা নয় শক্ত কথাতেই বোঝে। রাগে কটমট করতে করতে চেয়ারের উপর লাথি মেরে দূরে সরিয়ে দিল আয়াস এবং তার হাতে থাকা আনিশার লেখা চিঠি দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে পায়ের জুতো দিয়ে পিষতে থাকলো। চিঠিতে স্পষ্ট লেখা, আমাকে সকলে ক্ষমা করে দিও। আয়াস রাইহানের মতো লোককে বিয়ে করা সম্ভব নয়। একজন মানসিক রোগীর সঙ্গে ঘর করা যায় না। তোমরা হয়তো ওনার রূপ দেখোনি, মুখোশ পরা লোক যে, আসল রূপটা আমি দেখেছি। তারপরেও এই বিয়ে করা আমার কাছে আত্মহত্যার সমান। আমাকে পাগল বলে কোন সাহসে? বিয়ে করতে চেয়েছি বলে মাথায় উঠে গিয়েছে মানসিক রোগী আমি? হ্যাঁ ওয়েট, আমি মানসিক রোগী? এই কথাগুলো কে বলেছে ওকে? আশেপাশে সকলে ওর ভয়ানক আর তুখুর দৃষ্টি দেখে সকলে কুকিয়ে গেল ভয়ে। আয়াস সবার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি স্থির করলো তার সৎ মায়ের দিকে। সাক্ষীর জন্য আপনাকে আমি আসতে বলিনি মিসেস মারিয়া রায়হান, কিন্তু আপনি এসেছেন আমার ভালো করতে নয়, আমার নামে যত বদনাম করা যায় সেসব করতে। আই রাইট? মিসেস মালিহা বিস্ময় নিয়ে তাকালেন। কি বলবেন এর উত্তরে বুঝলেন না কি বলা উচিত। আয়েশের বাবা শাহাদ রাইহান উপস্থিত ছিলেন সেখানে। এই দশা দেখে মিসেস মালিহা শাহাদ সাহেবের কানে ফিসফিস করে বললেন, এসব কি করছে তোমার ছেলে অন্যের বাড়িতে এসে? একে তো গরিবের ঘরের মেয়েকে পছন্দ করেছে, চয়েস বলতে কিচ্ছু নেই, আর এসব অভদ্রতা থামতে বলে ওকে। শাহাদ সাহেব স্ত্রীর কথা শুনে আয়েশের দিকে তাকান। আয়েশ নিচু মনে কিছু বিড়বিড় করছে আর এদিক সেদিক তাকাচ্ছে। ওর চোখে রাগের মাত্রা অনেকটা। কিছু বলার সাহস পাচ্ছেন না শাহাদ সাহেব, কেননা ছেলের রাগের সামনে তিনিও ফিকে পড়ে যান। সাহসটার লেভেল একেবারে জিরো হয়ে যায়। তবুও গলা খাকারি দিয়ে বললেন, আয়াস কি হচ্ছেটা কি এসব? পাগলামি করছো? ভুলে যেও না এটা তোমার হবু শ্বশুর বাড়ি। আয়াস ঘাড় কাত করে শাহাদ সাহেবের দিকে তাকায়। শাহাদ সাহেব অজান্তেই একটা ঢোক গেলেন, কেননা আয়াস অন্তত রেগে থাকলেই এভাবে তাকায়। হবু শ্বশুর বাড়ি মাইফুট, তোমাকে এখানে জ্ঞান দিতে নয়, বিয়েতে সাক্ষী লাগবে সেই জন্য আসতে বলেছি। চুপচাপ সাক্ষী দেবে, চলে যাবে। আয়েশের কড়া গলার কথাগুলো আর এক ঠুকিলে হজম করলেন শাহাদ সাহেব। সকলে তার দিকে ভীরু চোখে তাকিয়ে আছে। আনিশার মা বাবা মাহবুব আহমেদ ও হেমা আহমেদ বিশ্বাস করতে পারছেন না এটা সেই ছেলে কিনা যে কিনা অতি নম্রভাবে বিয়ের প্রস্তাব এনেছিল। একই মানুষের কত রূপ। তাদের হঠাৎ করে মনে হলো তারা সত্যি মেয়ের বিয়ে আয়েশের সঙ্গে দিতে চেয়ে ভুল করছেন না তো। ওনারা দুজন দুজনের দিকে তাকালেন। আয়েশের কথাতে চমকালেন ওনারা। আর আপনারা? আনিশারা কি অন্ধ? কেউ পালিয়ে গেল কি করে? আপনারা কেউ সাহায্য করছেন? আয়েশের কথায় থতমত খেয়ে জবাব দেন শিউলি আহমেদ, ও তো জন্মান্ধ নয়। আনিশা আগে স্বাভাবিক ছিল, সকলের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করত, কিন্তু ক্লাস 8-এ যখন পড়ে তখন ওর অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে চোখে দেখার ক্ষমতা হারায়। সে কারণেই তো লিখতে পারে এখনো, এমনকি আরও অনেক কাজই পারে যা স্বাভাবিক মানুষ পারে। আমরা কেউ ওকে সাহায্য করিনি। আমরা কি জেনে শুনে নিজের মুখে চুলকানি লাগাবো? তুমিই বলো আয়াস বাবা। আয়াস নিজের প্রখর বুদ্ধি কাজে লাগিয়ে ভাবল শিউলি আহমেদ কিছু ভুল বলেনি। ওনারা যদি কেউ সাহায্য করতেন তাহলে আয়েশের সঙ্গে বিয়েতে কেন মত দিতেন? এসব আকবাজ ভাবতে ভাবতে জুহাইয়ের ঘরে প্রবেশ করে। তাড়াহুড়োর সঙ্গে বলে ওঠে, আনিশা ম্যামের খোঁজ পাওয়া গেছে, লোকেশন ট্র্যাক করতে পেরেছি। আয়েশের চোখ জলজল করে ওঠে, মুখ ফুটে এক রহস্যময় হাসি। তারপর সকলের দিকে তাকিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে বলে যায়, তোমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারো, কারণ আমি আর এখানে ফিরছি না। হনহনিয়ে বেরিয়ে গেল জুহাইরের সঙ্গে আয়াস। আয়াস যাবার পরপরই আয়েশের মা বাবাও আনিশার পরিবারের সঙ্গে কোনো রকম কথা না বলেই চলে এলেন। প্রথম থেকেই তাদের বিয়েতে কোনো মত ছিল না। মিসেস হেমা তাদের থামাতে গিয়েও পারলেন না। কান্নায় ভেঙে পড়েন মিসেস হেমা। ওনার মেয়ে নিখোঁজ। এবার সত্যি সত্যি মনে হচ্ছে এসবের জন্য ওনারাই দায়ী। কান্নারত অবস্থায় উনি বলেন, আমার মনে হচ্ছে আমরা সত্যিই কোনো ভুল করে ফেলেছি। আনিশা ঠিক বলছে না তো? আজ জামাইয়ের আচরণ দেখেছো? আমিও একই কথা ভাবছি হেমা।
দীর্ঘশ্বাস ফেলে বললেন মাহমুদ আহমেদ, কিন্তু তাদের ধমক দিয়ে চুপ করালেন শিউলি আহমেদ। কি বলছো তোমরা? নাচ জামাইয়ের কি না রাগ করা স্বাভাবিক না? কত আশা নিয়ে বিয়ে করতে এসেছিল, সব ঠিক ছিল, কিন্তু তোমাদের আশকারা পাওয়া মেয়ে এই রাতে উধাও হয়ে গেল। বিয়ের আসর থেকে যদি পাত্রী উধাও হয় তাহলে পাত্রপক্ষের খারাপ লাগা স্বাভাবিক না? আর ওরা অত বড় লোক মানুষ, ওদের তো রাগ হবেই। তোমরা অযথা বেশি বুঝছো। চুপ করো তোমরা, নাচ জামাই ঠিক মেয়েটাকে খুঁজে বের করবে। শিউলি আহমেদের কথায় নিজেকে আশ্বস্ত করতে পারলেন না মিসেস হেমা। হাঁসফাঁস করতে থাকলেন। তুষারকে কাছে টেনে এনে জড়িয়ে ধরলেন তিনি। অনেকক্ষণ ধরে নীলাদ্রের হাত ধরে কেঁদে চলেছি আমি। কান্না যেন ফুরোচ্ছেই না। কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। নীলাদ্র আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করলে তো চলবে না আনিশা, এভাবে করতে থাকলে তো ধরা পড়ে যাব। তুমি কি এখান থেকে যেতে চাও না? এখান থেকে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, কিন্তু আয়েশের জন্য আমায় যেতেই হবে। বুঝতে পারছি না কোথায় লুকোবো। তুমি এখানেই দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তোমার পায়ে লেগেছে, যেতে পারে না। ভয়ে ভয়ে ছেড়ে দিলাম নীলাদ্রের হাত। হয়তো সে চলেও গেল। সমুদ্রের পাড়ে গা ছমছমে পরিবেশ থাকতে ভয়ও করছে, পায়ে করছে যন্ত্রণা। রাতের জোয়ার ভাটায় সমুদ্রের পানি আরও কাছে চলে এসেছে। হাড় হিম করা বাতাসে দুটো বাহু ধরে ঠকঠক করে কাঁপছি আমি। আর কারণ খুঁজছি, হঠাৎ কেন আমার মতো অন্ধ মেয়েকেই বিয়ে করতে হবে আয়েশকে। এর আগে উনি যেমন আমার উপকার করেছেন তেমনই বদনামও করে ছেড়েছেন। আমি নিশ্চিত উনিই আমায় তুলে নিয়ে গিয়েছিলেন, যার কারণে বদনাম হয়েছি আমি। এই জন্যই দাদিমা আমার বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছেন। সেই সঙ্গে আমার মা বাবাও। প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে আছি একা, কিন্তু নীলাদ্র আসছে না। এক সময় ভয় আমার মনে জমা হতে শুরু করলো। এখন সাবুও নেই। আস্তে করে ডাক দিলাম, নীলাদ্র, নীলাদ্র, কোথায় তুমি? কোনো সারা শব্দ পেলাম না। ভয়ে আটকে উঠলাম। আজ যদি নীলাদ্র না আসে তাহলে জানি না কি হবে আমার। আস্তে করে পায়ের ধাপ ফেলতে লাগলাম আর জোরে জোরে নীলাদ্রকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো লাভই হলো না। বিপাকে পড়ে কান্না পেল আমার, চোখে ভরে এলো অশ্রু। আবারও চিৎকার করে ডাকলাম, নীলাদ্র! কোনো লাভই হলো না। সোজা হাঁটতে হাঁটতে কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম আমি। পড়ে যাওয়া থেকে বাঁচতে যেই বস্তুর সঙ্গে ধাক্কা খেলাম তাকেই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। অতপর আবিষ্কার করলাম এটা কোনো বস্তু নয়, আস্ত একটা মানুষ। তবে কি এটা নীলাদ্র হবে? হয়তো। এই রাতে ও ছাড়া কে থাকবে? ঝটপট করে ভয়ের চোটে ওকে জড়িয়ে ধরলাম। এবার শব্দ করে কেঁদে দিলাম। এতক্ষণ কেন একা দাঁড় করিয়ে রেখেছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না আর। I lost my beautiful wife. কণ্ঠস্বর শুনে আমার শরীর সহ আত্মাও কেঁপে উঠল। এটা নীলাদ্রের কণ্ঠ নয়। লোকটার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। হয়তো আমার দিকে ঝুঁকে আছেন। এক ঝটকায় ছেড়ে পিছিয়ে এলাম আমি। পিছিয়ে যেতেই থাকলাম। পায়ের নিচে বালিতে আমার বেনারসি গড়াগড়ি খাচ্ছে। নীলাদ্র কোথায়? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কোনো কিছু ভাবনা চিন্তা না করেই পিছন দিকে ছুটতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরই আবিষ্কার করলাম পায়ের নিচে পানি। আমি সমুদ্রের দিকে দৌড়চ্ছি। সেখানেই থেমে গেলাম। ডান দিকে দৌড়তে নিলে শাড়ির পায়ের নিচে পড়লে পেছিয়ে পড়ে যাই আমি। সমুদ্রের পাড়ে হালকা পানিতে ভিজে যায় জোয়ার ভাটা বড় ঢেউয়ের কারণে। শুধু শুধু পালানোর চেষ্টা করলে লাভটা কি হলো? তোমার চিন্তা ভাবনা প্রশংসা করতে হয়, বড্ড সাহস আছে তোমার। আপনি কি করে আমায় খুঁজে পেলেন? আয়েশের কথায় পাল্টা প্রশ্ন করলাম আমি, কেননা এই প্রশ্নটাই মাথায় আমার ঘুরছে। নিজেকে ক্লান্ত লাগছে। আয়েশের হাসির শব্দ পেলাম। তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু তবে কি জানো, আমি তোমার চেয়ে দ্বিগুণ ইন্টেলিজেন্ট। টিনেজ মেয়ে তুমি। এমন পদক্ষেপ নিয়ে যে দুইবারও ভাববে না সেটা আমার জানা ছিল। তোমার ঘরে গিয়েছিলাম মনে আছে? তোমার একটা গয়নার সঙ্গে লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। তবুও একটা বিশ্বাস ছিল তুমি পালাবে না, কিন্তু তুমি সেটাই করলে। অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেলে। বেশ চিল্লিয়ে কথাগুলো বললেন উনি। এসব উনি করতে পারেন আমার ধারণারও বাইরে ছিল। চোখ বড় বড় করে সমুদ্রের নিচের বালি চেপে ধরে বসে আছি। একসময় প্রশ্ন করলাম, নীলাদ্র কোথায়? সঙ্গে সঙ্গে আবারও আমার মুখ চেপে ধরলেন উনি। অন্য হাতে চেপে ধরেছেন আমার চুলের খোপা। নাম নেবে না ওর, মুখ সেলাই করে দেবো তোমার। ভুল তুমি অনেক করে ফেলেছো, আমাকে রাগিও না ঢার্লিং। আর এই ছেলেটাকে অজ্ঞান করে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে এসেছি। কখন গাড়ি নিচে চাপা পড়লে সেটা গাড়ির দোষ হবে, তাই না?
আমি কথাই বলতে পারছি না। নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে দুর্বল হয়ে পড়লাম আমি। মাথায় ভার হয়ে আসছে, শক্তি কমে আসছে। একসময় চোখ জোড়াও বন্ধ হয়ে এলো আমার। নেতিয়ে পড়লাম একেবারে। শেষবারের মতো অনুভব করলাম উনি আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। আমার কানে আসছে ওনার চমৎকার কণ্ঠে বলা কিছু অস্পষ্ট কথা। যার হাসিতে আহত হয়েছি তাকে এত সহজে ছাড়ি কি করে বলো? যার চোখে নিজের ভালো থাকা দেখেছি তাকে এভাবে হারাই কি করে বলো? তাকে যে রেখেছি মনের অন্দর মহলে, সেই অন্দর মহল থেকে তাকে কেউ বের করতে পারবে না। জ্ঞান ফিরল আমার। আশেপাশে হাতাতে থাকলাম আমি। চোখ খুললাম। ঠান্ডা লাগছে খুব। মনে হচ্ছে এসি চলছে, কিন্তু আমার বাড়িতে এসি আসবে কোথা থেকে? আমার মুখে অপর পড়ছে গরম নিঃশ্বাসের উত্তাপ। সেই নিঃশ্বাসের সঙ্গে আমার নিঃশ্বাসও জোরে জোরে ওঠানামা করছে। মনে হচ্ছে কেউ আমার ওপর উবু হয়ে রয়েছে। দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু লাভ হলো না। একটা হাত আমায় আঁকড়ে ধরতেই ভয়ে কেঁপে উঠলাম। কম্পিত সুরে বললাম, কে? যার হওয়ার কথা। কণ্ঠটা চিনতে বিন্দুমাত্র ভুল হলো না। ধর পড়িয়ে উঠে বসলাম। গায়ের ওপর থেকে চাদর ফেলে নিচে নামতে গেলাম। আশেপাশে হাতড়াতেই কারো গাল আমার হাতের সামনে এলো। গালে খোঁচা খোঁচা দাড়ি উপলব্ধি করে চিৎকার করে বললাম, এটা কোথায় এনেছেন আমায়? আমি বাড়ি যাব। তোমার ওই হাতটা দিয়ে আমায় টাচ করো তো দেখি। তোমার হাতে ছোঁয়া আমার খুব ভালো লাগছে। টাচ করো, এসো এসো। আমি স্পষ্ট বুঝতে পারলাম আয়েশ প্রসঙ্গ পাল্টাতে চাইছেন। রাগ হলো আমার। আরো দ্বিগুণ জোরে চেঁচিয়ে বললাম, আমি কি বললাম শুনতে পাননি? কোথায় এনেছেন আমায়? আর আমার শাড়ি? আমার গায়ে তো শাড়ি ছিল, এই জামা নয়। কে চেঞ্জ করেছে এসব? নিজের হাত আর মুখে হাত বুলিয়ে দেখলাম আমার শাড়ি চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। কে শাড়ি চেঞ্জ করতে পারে? আয়েশের কথা ভাবতেই লজ্জা আর রাগে কুকড়ে গেলাম আমি। অস্বস্তি আর লজ্জা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বলে উঠলাম, এটা আপনি কি করে করতে পারলেন? এতটা খারাপ আপনি? ছি, শেষমেশ কিনা আমার ড্রেস চেঞ্জ। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। বিয়ে করতে পারলেন না বলে শেষে কিনা এইভাবে আপনি আমার... পুরোটা বলতে পারলাম না। শেষের কথাগুলো বলার মতোই না। লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। আচমকা আয়াস আমার গাল দুটো নিজের হাত দিয়ে চেপে ধরলেন। অপ্রস্তুত হয়ে বসে পড়লাম আমি। ঘাবড়ে গেলাম, হয়তোবা বেশি বলে ফেলেছি এই ভেবে। আয়াস আমার গাল ক্রমশ জোরে গাল চেপে ধরেছেন। শোনো, না আমার কোনো খারাপ ইন্টেনশন আছে, না তোমার জামা কাপড় আমি চেঞ্জ করেছি। যদি তোমার সঙ্গে খারাপ কিছু করারই হতো, যেদিন তোমায় তুলে নিয়ে গিয়েছিলাম সেদিনই করতাম। হোটেলের লেডি স্টাফ তোমার কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে। যদি তখনই ভিজে শাড়ি তোমার শরীর থেকে না সরানো হতো, জ্বরে পুড়ে যেত এতক্ষণে। আক্রোশে ফেটে পড়ে কথাগুলো বললেন আয়াস। আমার গাল দুটো ছেড়ে দিয়ে এক প্রকার ধাক্কা দিলেন উনি। আমি টু শব্দও করলাম না। আমি হতভম্ব হয়ে গিয়েছি। নিজের হতভম্বতা কাটিয়ে কোনো রকমে বললাম, তার মানে আমি ঠিক ছিলাম না? আপনি সেদিন আমায় তুলে নিয়ে গিয়েছিলেন। আমি ছাড়া তোমায় ছোঁয়ার সাহসটা কে দেখাবে বলো? সেদিনের কথা ভেবে আমারই হাসি পাই। মনে আছে নিজের হাত পায়ের বাঁধন খুলতে বলেছিলে, তার উপর বলেছিলে মার্শাল আর্ট এক্সপার্ট তুমি। একবার তোমার বাঁধন খুলে দিলে তোমায় মেরে গুম করে দেবে। খুলে তো দিয়েছিলাম, মারতে গিয়ে তুমি নিজেই উল্টে পড়েছিলে আমার ওপর। সেদিন আমি খুব হেসেছিলাম। আমি অসহায় ভঙ্গিতে বসে আছি। মনে তৈরি হয়ে চলেছে লোকটার প্রতি রাগ আর ক্ষোভ। ওনার জন্য কত প্রকার কথা শুনতে হয়েছে তা ওনার ধারণাই নেই। আজ দাদিমার কথাগুলো মনে পড়েছে। দাদিমা বলে আমার মতো অন্ধ, তার উপর আবার মেয়ে মানুষ, বাইরে চলাফেরা করা উচিত নয়। সেদিনের কথা এখনো ভুলতে পারিনি আমি। দুম করে বলে বসলাম, আমি বাড়ি যাব। হোটেল থেকে বাড়ি পৌঁছে দিন, নয়তো আমি একা বেরিয়ে যাব। আয়েশ আগের মতোই একরোখা মনোভাব নিয়ে বললেন, তোমার কি মনে হয় আমি এমনি এমনি আমার কাছে এনে রেখেছি? কেন রেখেছেন, কি উদ্দেশ্য আমি কিচ্ছু জানতে চাই না, বিশ্বাস করুন। আমি শুধু বাড়ি যেতে চাই, ব্যাস। আপনি যদি আমায় না নিয়ে যান আমি একাই চলে যাব। বলেই উঠে দাঁড়ালাম আমি। আন্দাজ মতো একদিকে হাঁটতে লাগলাম। আয়েশ দ্রুততার সঙ্গে বললেন, ওদিকে যেও না, দেওয়াল আছে, ডোন্ট মুভ। আমি ওনার কথা শোনার অবস্থাতে মোটেও নেই। রাগে ফেটে পড়ছি আমি। তবে কথা না শোনার বদলে দেয়ালে মাথা ঠুকে গেল আমার। মৃদু আর্তনাদ করেই ফ্লোরে বসে পড়লাম। পায়েও বেশ লাগছে। এবার অস্থির হয়ে কেঁদে দিয়ে বললাম, আমি বাড়ি যাব, মা বাবার কাছে যাব। আমার কান্নায় বিন্দুমাত্র মন গলেনি আয়েশের। হঠাৎ করেই শূন্যে ভাসতে লাগলাম। আয়েশ আমার পাঁচকোলা করে তুলে নিয়ে আবারও বেডের নরম গতিতে বসিয়ে দিলেন। গাম্ভীর্যের সঙ্গে বললেন, পুরো 12.5 ঘন্টা আমার কাঁধে তোমার মাথায় রাখতে গিয়ে নিজের ড্রাইভ করে যখন নিজের বাড়িতে এলাম,
আবার তোমায় বাড়ি দিয়ে আসতে যাবো ভাবছি। আয়েশের কথা শুনে আমার কান্নাটুকুও বন্ধ হয়ে গেল। এক ধ্যানে বসে কিছুক্ষণের জন্য ভাবতে লাগলাম উনি কি বললেন, আমার সঙ্গে কি মজা করছেন। কপাল কুঁচকে হাতের কাছে বালিশ দিয়ে একদিকে ছুঁড়ে দিয়ে বললাম, কি যাতা বলছেন? আমি আমার এলাকায় নেই। আমি কোথায়? আমার বাড়ি কোথায়? আমি কক্সবাজারে নেই। আয়াস হাসতে হাসতে বললেন, নো, তোমাকে সেখান থেকে তুলে নিয়ে হোটেলে গিয়ে চেক আউট করে সরাসরি ঢাকা নিজের বাড়ি চলে গেছি। আসলে কি বলতো, আমার কেস আছে কিনা, কোর্টে ডেট পড়েছে, তোমায় রেখে চলে আসতে পারি না। আবার এটাও ভেবে দেখলাম নিজের এলাকায় থাকলে তুমি সবসময় টিরিং বিরিং করে লাফাবে, তা তো হয় না। এবার আমার বাড়িতেই থাকবে, কাল সকালে আমাদের বিয়ে হবে, তোমার ফ্যামিলির লোকজন আসছে, এবার আর কোনো চান্স পাবে না। তুমি অনেক ভুল করে ফেলেছো, অনেক ক্ষমাও পেয়েছো, তোমায় ভালোবাসি বলে মাথায় উঠে বসবে না, আবার সঙ্গে গলা নামিয়ে কথা বলবে। আপনি এটা কি করে করতে পারলেন? আমাকে কি করে নিয়ে আসতে পারলেন নিজের বাড়িতে? আর আমার অবাক লাগছে এটা ভেবে যে আমার পরিবারের কেউ বাধাও দিল না ব্যাপারটাই। আয়েস চুপ থেকে আবার বলল, দেওয়ার সুযোগই পাইনি। আমি ফোন করে জাস্ট তাদের জানিয়ে দিয়েছি তোমায় নিয়ে যাচ্ছি, আর কাল যেন আমাদের বাড়িতে চলে আসে। আর একটা কথা, কথায় কথায় কান্না আমার পছন্দ নয়। তাছাড়া তুমি তো কাঁদছো না, ড্রামা করছো, এই মেলো ড্রামা বন্ধ করো। আয়েশের ধমকানিতে কান্না থেমে যায় আমার। অবাক কণ্ঠে বললাম, আপনি কি করে জানলেন আমি কাঁদছিলাম না? চোখে পানি নেই, অথচ চোখ মুখ জড়িয়ে কান্না করছে। নিজেকে চালাক ভাবার ভুলটা করবে না। লাস্ট ওয়ার্নিং, ওই নীল না নীলাদ্র, ওর কথা যদি ভুল করেও নিজের মুখে এনেছো না, তোমার মুখটা পুরো 2 দিনের জন্য বেঁধে রাখবো, খুলতেও পারবে না। ওনার অগোচরে আমি মুখ ভেঙচি কাটলাম। এটা সত্যিই আমি কাঁদছিলাম না। প্রতিকূল পরিস্থিতিতে শক্ত থেকে সেখান থেকে বের হওয়ার বুদ্ধি বের করার মতো গুণটা আছে আমার মধ্যে। আমি সহজে ভেঙে পড়ার মতো মেয়ে নই। হয়তো তুমি এখনো মনে মনে কোনো স্টুপিড আইডিয়া বের করার চেষ্টা করছো, কিন্তু তোমায় আমি তোমার ভালোর জন্যই বলছি। নিশা পাখি, একটা কথা বলো তো, গতকাল নীলাদ্র করে নিজের কত ক্ষতি করেছো? তোমার কষ্ট হয়েছে না? পায়ে ব্যথা পেয়েছো? ওর কথা যত কম ভাববে তত ভালো। আমি তোমার পায়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছি। ওনার হুটহাট নম্র ব্যবহার আমায় হাজার ভোল্টেজের শক দেয়। হঠাৎ করেই আমায় ব্যান্ডেজ লাগানোর পায়ে চুমু খেতেই আমি ঝড়ের গতিতে পা উঠিয়ে চাদর হাতিয়ে পা ঢেকে নিলাম। এক নিঃশ্বাসে বললাম, অদ্ভুত তো, কি করছেন? পায়ে এভাবে চুমু খায় কেউ? আমার প্রশ্নের কোনো জবাব পেলাম না। আমি চাতক পাখির মতো জবাবের আশায় বসে রইলাম। উত্তরটা না পেয়ে নিজের গালেও ওনার ঠোঁটের ছোঁয়া পেয়ে পিছিয়ে গেলাম আমি। এখানে থাকা বড়ই যন্ত্রণার, পিছিয়েও বোধহয় খুব একটা লাভ হলো না। গলায় ও ঠোঁটে ছোঁয়ালেন ইচ্ছে মতো। নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আমি অনুভব করি উনি নিচে থেকে সরে গেছেন। আজ বিয়ে হয়নি বলে তুমি যে শুধু শুধু পালাতে গেলে। আমি বড় বড় নিঃশ্বাস ছাড়ছি। এক্ষুনি দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ওনার এরূপ অত্যাচারের সাহস কমে এলো আমার। মিনমিন করে বললাম, মায়ের সাথে কথা বলবো। ওই ক্যাস, আমি একটু পর একটা কাজ ছেড়ে ফোন নিয়ে আসছি। আমাকে ঘরে রেখে উনি চলে গেলেন। দরজা লাগানোর শব্দ পেলাম। কিছুক্ষণ বসে থেকে উঠে অনেক কষ্ট করে দরজা পর্যন্ত পৌঁছলাম। ঘরটা বেশ বড়। দরজা পর্যন্ত পৌঁছতে কত পরিশ্রম করতে হলো। দরজা টানতেই খুলল না। বেশ কিছুক্ষণ ধরে টানাটানি করেও যখন কোনো লাভ হলো না, তখন বুঝলাম আয়েশ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছেন। মহা মুশকিল তো, এভাবে ঘরে বন্দি করে রাখবেন নাকি? এখন কি করব? চোখের চশমা খুলে হাতে গুছিয়ে চেয়ারে বসে আছেন মাহমুদ আহমেদ। কপালে চিন্তার ছাপ। আর এক হাত দিয়ে ডান কানের কাছে ধরে আছেন উনি। কথা বলছেন আজিম কালামের সঙ্গে। আজিম কালাম আনিসার মামা হন। উনি আনিসাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। মাহমুদ আহমদের মুখে সবটা শুনে আজিম সাহেব চকিতে বলে ওঠেন, তোমাদের কি বলি বলো তো, না জেনে অচেনা ছেলের সঙ্গে কেন বিয়ে ঠিক করতে গেলে? সব কিছু এত তাড়াহুড়োর মাঝে হয়ে যাবে বুঝতে পারিনি। এখন কি কবর কিছু বুঝতে পারছি না। মেয়েটা আমাদের কাছেও নেই, নিয়ে চলে গেছে আয়াস। ও কি করছে, কেমন আছে তাও জানি না। মাহমুদ আহমেদ চিন্তার ভঙ্গিতে বললেন, আমার প্রথমে মত ছিল না, কিন্তু মা জোরাজোরি করলো। ছেলেও ভালো মনে হয়েছিল, তাই আর না করিনি। আর আয়াস বলে দিয়েছে আজ রাতে আমরা যেন ঢাকা যাই, কাল সকালেই বিয়ে হবে। মাহমুদ, আমার কথা শোনো। আয়াস রায়হানের কথা আমিও শুনেছি। আজ পর্যন্ত যতগুলো কেস জিতেছে সব খারাপ লোকদের কেস। টাকা পেলে কিছু লাগে না তার। এই ভুলটা তোমরা করো না। আর সত্যি বলতে গেলে আনিশাকে আমার ছেলে খুব পছন্দ করতে এককালে। ও তো আমাদের বাড়ি থেকেই লেখাপড়া শিখেছিল। ভাবলাম বড় হলে বিয়ে দিব, কিন্তু মেয়েটা অ্যাক্সিডেন্ট করে বসলো।
আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে মোটেও ভালো করনি তোমরা। আমি দেখছি কি করা যায়। আরও কিছু কথাবার্তা বলে ফোন কেটে দেন মাহমুদ সাহেব। উনি নিরুপায় বসে বসে রইলেন। হাউ ডে ইউ মিস্টার বাহাদুর, আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কি করে পেলেন আপনি? কোন সাহসে আপনি আমার কেস জেতা সম্পর্কে সন্দেহ করলেন? সব কিছুই এখন হাতের বাইরে, দাঁতে দাঁত চেপে বলে আয়াস। ওর হাতে থাকা পানির গ্লাস রাগে শক্ত করে চেপে ধরেছে সে। ওর জেতার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে ওর মাথা কাজ করে না, আর রক্তিম বাহাদুর সেটাই করেছেন। আয়াসের অবস্থা বুঝে মিস্টার বাহাদুর মেইয়ে গেলেন। আই অ্যাম সরি মিস্টার রায়হান, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কথাটা বলিনি, আপনি ভুল বুঝছেন আমার। আসলে আপনি তো সেদিন কোনো এভিডেন্স কক্সবাজারে জোগাড় করতে পারেননি, তাই বললাম আর কি। ভুল আর ঠিক শেখাতে আসবেন না। আপনি আমার ক্ষমতার উপর আঙুল তুলেছেন। আপনার কেস আমি এখানেই ছাড়ছি। আমি আপনার হয়ে লড়বো না। এটা কি করে বলতে পারেন আপনি? এত দূর এসে কোর্টের ডেট ফাইনাল হয়েও এসব কি বলছেন? দেখুন, মাথা ঠান্ডা করুন। আপনি যদি বলেন আরও 10 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দেব আমি। এবার রাগে কাছের গ্লাসটা নিচে ছুঁড়েই মারে আয়াস। হুঙ্কার ছেড়ে বলে ওঠে, আপনি আবার টাকার গরম দেখাচ্ছেন? আপনার সেই দ্বিগুণ টাকার মালিক আয়াস রহায়ন। ওই কেস আপনিও তো একজন নারী পাচারকারী, তাই না? অপর পাশ থেকে আর আওয়াজ এলো না। বোধহয় মিস্টার বাহাদুর বেশ অবাক হয়েছেন। এই কথা অন্য কেউ জানে না। আয়াস কি করে জানলো? ভয়ানক হাসি হাসি আয়াস। ভাবছেন এই কথা কি করে জানলাম? আমি আগে থেকেই জানতাম আপনি অযথাই কেসটা করেননি। আসলে আপনার নারী পাচারের বিজনেস তালা ঝুলে যাচ্ছিল ওই আরেক দলের জন্য, যার বিরুদ্ধে আপনি কেস করেছেন। সে কারণেই তো ওদের রাস্তা থেকে সরিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার করতে চাইছেন। সব জানি। আমার ক্লায়েন্টের ব্যাপারে জন্ম তারিখ থেকে তার ঠিকুজি গুষ্টি আমার সব জানা। আপনি আমার আগিয়ে ঠিক করেননি, এর দাম আপনি সঠিক সময় পেয়ে যাবেন। বলেই ফোনটা কেটে দেয় আয়াস। মাথায় আগুন জ্বলছে ওর। তাকিয়ে আছে ভাঙা গ্লাসের কাছের টুকরোর দিকে। হাত পা রাগে ঠকঠক করে কাঁপছে। ফুলে উঠেছে কপালের রগ। অস্থির হয়ে উঠেছে সে। এক পর্যায়ে কাছের টেবিলে থাকা সবকিছু ফেলে দেয় সে। তবুও যেন ক্ষান্ত হয় না তার মন। নিজের চুল চেপে ধরে আছে আয়াস। মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে তার পুরো শরীর। কি করলে তার মনটা শান্ত হবে বুঝতে পারছে না। মাথার মধ্যে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে তার। যদিও এটা নতুন কিছু নয়, হঠাৎ করেই যখন ডাকটা বাড়ে তখন এক অদ্ভুত মাথা ব্যথা জাগে। এটা আয়েশের কাছে অসহনীয়। এদিক ওদিক হাঁটতে হাঁটতে অস্থির হয়ে আশেপাশের সব জিনিস ছুঁড়ে মারে আয়াস। কাচের শোকেসে লাথি মেরে ভেঙে ফেলে। এতে তার পায়ে আঘাত লাগে না। স্যান্ডেল পরে থাকায় কাচ আর পা স্পর্শ করতে পারে না। আবার কেন যন্ত্রণা হচ্ছে? সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মাথাটা কেটে ফেলতে। কি করে যন্ত্রণা কমাবো? কি করবো? চোখ মুখ খিচে কিছুক্ষণ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে আয়াস। কপাল বেয়ে দরদর করে ঘাম বেয়ে পড়ে। একটা সময় চোখ মেলে সে। ছুটে যায় কাবার্ডের ড্রয়ারের দিকে। ড্রয়ার খুলে এদিক ওদিক জিনিস এদিক ওদিক করতে থাকে আর প্রলাপ বকতে থাকে। ইঞ্জেকশন কোথায় গেল ওটা? আমার মাথা যন্ত্রণা কমাতে পারে ওটা, কিন্তু কোথায়? অস্থির হয়ে কথাগুলো বলতে বলতে ওর হাতে আসে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। বাম হাত দেখে ইঞ্জেকশনের নিচে নিজেই পুশ করে ফেলে আয়াস। তারপর ফেলে দেয় ডাস্টবিনে সেটা। অতপর মাথা চেপে ধরে। ইঞ্জেকশন নিলেও যন্ত্রণা কমতে দেরি লাগবে। এতক্ষণ মাথা ব্যথা সহ্য করতে মরেই যাবে আয়াস। সে নিজের হিতাহিতে জ্ঞান হারিয়ে অজান্তেই তার হাতের কাছে থাকা মাটির ফুলদানি তুলে নিজের কপালে আঘাত করে বসে। সঙ্গে সঙ্গে ফুলদানি ফেলে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। তার কোনো খেয়ালই নেই। একসময় চোখটা বন্ধ হয়ে আসে ওর। দেওয়ালের সাথে ঘেঁষে হাত পা ছিটিয়ে পড়ে যায় সে। বিধ্বস্ত হয়ে পড়ে থাকে সেখানেই। বেডের উপর বসে থেকে নীলাদ্রের কথা ভাবছিলাম আমি। নীলাদ্রের সঙ্গে কি করে কথা বলা যেতে পারে সেই বিষয়ে ভাবতে মগ্ন ছিলাম। আচমকা বিকট শব্দ কানে এলো আমার। কান খাড়া করতেই আরো অনেক শব্দ পেলাম। মনে হচ্ছে পাশের ঘরেই কেউ একেবারে ইচ্ছে মতো জিনিসপত্র ভাঙচুর করে ফেলেছে। আন্দাজও করলাম মানুষটা কে হতে পারে। ঝড়ের গতিতে উঠে হাতড়ে দরজা পর্যন্ত গেলাম। ধাক্কাতে লাগলাম দরজা। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলে দিন। আমার কথা যেন কারো কানেই গেল না। এই বাড়িতে কি আয়েশ একা থাকেন? তা কি করে হয়? ওনার বাবা মাও তো আছেন। উনি ভেবে আবার চিৎকার করে ডাকলাম আমি। কেউ থাকলে দরজাটা খুলে দিন প্লিজ, আমি বাইরে যাব। দরজা ধরে হাত দিয়ে শব্দ করতেই থাকলাম। কিছুক্ষণ পরেই খুলে গেল দরজা। 2 ধাপ পিছিয়ে গেলাম আমি। কে? আমি মালিহা রায়হান।
মেয়েলি কণ্ঠে আশ্বস্ত হলাম আমি। উনিই তো আয়েশের মা। মুখে হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালাম ওনাকে, কিন্তু উনি আমার কথার কোনো উত্তর দিলেন না। ভাবলাম হয়তো চলে গেছে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে ওনার কণ্ঠে আবারও শুনতে পেলাম, পালাতে তো পারলে না, আয়াসের অত্যাচার তো সইতেই হবে। আমি তো ওকে ছোট থেকে জানি, ও তোমাকে মানুষ নয় নিজের প্রিয় জিনিস মনে করছে। আর ও নিজের প্রিয় জিনিসগুলো কখনোই কাউকে দেখতে অবধি দেয় না। আর তোমার জন্য বিয়ে করতে না করেছিলাম না?